আজকের এই দারুণ এক্সপ্লেইনারে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা অণুবীক্ষণিক কারখানার ভেতরে উকি দেব যা আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। হ্যাঁ, গাছের পাতার ভেতরের সেই জাদুকরী দুনিয়ার কথাই বলছি। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আচ্ছা, ভাবুন তো পাড়ার মোড়ের ওই ব্যস্ত বেকারিটার সাথে একটা সাধারণ সবুজ পাতার কী মিল থাকতে পারে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো এই দুটো জায়গাতেই দারুণ সব রান্নাবান্না চলছে। আজকে ঠিক এই বেকারির রূপকটা দিয়েই আমরা শালুক সংশ্লেষণের মতো একটা জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া খুব সহজে বুঝে নেব। একটা বেকারি আসলে কিভাবে কাজ করে? খুব সাধারণ 3টে ধাপ। প্রথমে ময়দা আর পানির মতো প্রয়োজনীয় উপাদানগুলো জোগাড় করতে হবে। তারপর ওভেনটা ঠিকমতো গরম করতে হবে। আর সবশেষে বেকার বা শেফদের তাদের জাদু দেখানোর সুযোগ দিতে হবে, যাতে একদম পারফেক্ট পাউরুটি তৈরি হয়। মজার ব্যাপার হলো, উদ্ভিদের ক্ষেত্রেও ঘটনাটা কিন্তু ঠিক এভাবেই ঘটে। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা প্রকৃতির এই বেকারি রূপকটা বুঝব, এরপর বাহ্যিক প্রভাবক বা উপাদানগুলো নিয়ে জানব, তারপর দেখব অভ্যন্তরীণ প্রভাবক বা রান্নাঘরের ভেতরের অবস্থা, এরপর আসবে বটলনেক বা সীমাবদ্ধতা প্রভাব, আর শেষে থাকবে পুরো বিষয়টার বৈজ্ঞানিক সারমর্ম। সেকশন 1, প্রকৃতির অনন্য বেকারি রূপক। চলুন বেকারির কনসেপ্টটাকে সরাসরি পাতার সাথে মিলিয়ে দেখি। শালক সংশ্লেষণকে আমরা উদ্ভিদের মিষ্টি পাউরুটি বা শর্করা বেক করার প্রক্রিয়া বলতে পারি। সহজ কথায়, সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ায় সূর্যের আলো শুষে নেয়। তারপর সেই আলোকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড আর পানিকে শর্করার মতো জটিল যৌগে বদলে ফেলে। আর উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই আমাদের বেঁচে থাকার সবচেয়ে জরুরি জিনিস, অক্সিজেন। এই দুটোর ভেতরের মিলটা কিন্তু আসলেই চমৎকার। বেকারিতে পাউরুটি বানাতে যেমন ময়দা, পানি, ওভেন আর শেফ লাগে, উদ্ভিদেরও ঠিক তেমনই কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক আর সবুজ কোষের দরকার হয়। উদ্ভিদ বাইরের পরিবেশ থেকেই এই কাঁচামালগুলো সংগ্রহ করে নেয়। সেকশন 2, উপাদানসমূহ বা বাহ্যিক প্রভাবক। এবার উদ্ভিদ বাইরের পরিবেশ থেকে কি কি উপাদান নেয় তা নিয়ে আলোচনা করা যাক। যে কোনো রান্না ঠিকমতো হওয়ার জন্য দুটো দিকের ব্যালেন্স লাগে। একদিকে বাইরের উপাদান, যেমন কাঁচামাল বা তাপ, যেগুলোকে আমরা বলছি বাহ্যিক প্রভাবক, আর অন্যদিকে রান্নাঘরের ভেতরের অবস্থা, যেমন শেফের স্কিল বা মেশিনের ক্ষমতা। এগুলো হলো অভ্যন্তরীণ প্রভাবক। উদ্ভিদকেও একদম পারফেক্টভাবে এই দুই ধরনের ফ্যাক্টর মেনটেন করতে হয়। একটু খেয়াল করলেই মিলগুলো ধরা পড়বে। আলো হলো সেই ওভেনের তাপ, যা পুরো প্রক্রিয়ার মূল শক্তির উৎস। কার্বন ডাই অক্সাইড হলো আমাদের ময়দা, শর্করার মূল কাঠামোটা যা দিয়ে তৈরি হয়। পানি হলো লিকুইড মিক্সচার, এটা ইলেকট্রন আর হাইড্রোজেন সাপ্লাই দেয়। আর তাপমাত্রা কাজ করে থার্মোস্ট্যাটের মতো, যা পুরো রান্নাটা কত দ্রুত হবে তা কন্ট্রোল করে। এই সবগুলোই হলো শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। একটা ব্যাপার শুনলে চমকে যেতে হয়, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্র 0.03% থেকে 0.04%-এর মতো। মানে ভীষণ সামান্য একটা পরিমাণ, কিন্তু এই সামান্য পরিমাণটাই পুরো উদ্ভিদ জগতের জন্য অত্যাবশ্যকীয় ময়দা হিসেবে কাজ করে। এটা ছাড়া খাবার তৈরি করা জাস্ট অসম্ভব। আর ওই ওভেনের তাপমাত্রার কথা মনে আছে তো? বেশিরভাগ সাধারণ উদ্ভিদের জন্য শালক সংশ্লেষণের অপটিমাম বা একদম পারফেক্ট সুইট স্পট হল 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা এর চেয়ে অনেক বেড়ে গেলে বা কমে গেলে রান্না কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে খাদ্য তৈরির হার একদম পড়ে যাবে। সেকশন 3, রান্নাঘর বা অভ্যন্তরীণ প্রভাবক। চলুন এবার বাইরের পরিবেশ ছেড়ে পাতার একদম ভেতরে ঢোকা যাক, মানে উদ্ভিদের নিজস্ব রান্নাঘরে একবার উকি দিয়ে আসি। এই স্পেশাল রান্নাঘরের প্রধান শেফ হল ক্লোরোফিল। এটা আসলে একটা সবুজ রঞ্জক পদার্থ। ব্যাপারটা হলো, হাতের কাছে যতই ময়দা বা পানি থাকুক না কেন, শেফ যদি কাজে না আসেন, রান্না কি হবে? একদমই না। ক্লোরোফিলই হলো সেই মাস্টার শেফ যে সূর্যালোক বা ওভেনের তাপকে আটকে রেখে খাদ্য তৈরির আসল কাজটা শুরু করে। এরপর বলতে হয় স্টোমাটা বা পত্ররন্ধ্রের কথা। এগুলোকে খুব সহজেই বেকারির ডেলিভারি ডোর হিসেবে ভাবা যেতে পারে। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢোকার জন্য এই দরজাগুলো খুলে যায়, আর তৈরি হওয়া অক্সিজেন ঠিক এই পথ দিয়েই বাইরের ডেলিভারি হয়। আর আমাদের বোটানিক্যাল রান্নাঘরের আসল কাউন্টার টপ বা ওয়ার্ক স্পেসটা হল প্রোটোপ্লাজম। কোষের ভেতরের এই সজীব তরল পদার্থের মধ্যেই দরকারি সব এনজাইম থাকে। এখানেই আসলে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে আর কাঙ্ক্ষিত শর্করা তৈরি হয়। তার মানে দাঁড়াচ্ছে, পাতার ভেতরের কন্ডিশন কেমন তার উপর অনেক কিছু নির্ভর করছে।
যেমন পাতার বয়স খুব কচি বা বেশি বুড়ো পাতার চেয়ে একটা মাঝারি বয়সের পাতাতেই রান্নাটা সবচেয়ে ভালো হয়। আবার পাতায় যদি আগে থেকেই অনেক শর্করা জমে থাকে তাহলে নতুন খাবার তৈরির স্পিড কমে যায়। এর পাশাপাশি পাতার গঠন, ক্লোরোফিলের পরিমাণ আর দরকারি এনজাইম বা পটাশিয়াম আয়নের উপস্থিতিও এই অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ। সেকশন 4 বটলনেক বা সীমাবদ্ধতা প্রভাব। এতক্ষণ তো আমরা বিভিন্ন উপাদান নিয়ে জানলাম, এবার এই পুরো প্রক্রিয়ার স্পিড নিয়ে কথা বলা যাক। এবার একটা সিনারিও কল্পনা করি। ধরা যাক একটা বেকারিতে অফুরন্ত ময়দা আছে আর চমৎকার সব ওভেন সারিবদ্ধভাবে সাজানো, কিন্তু পুরো বেকারিতে শেফ আছেন মাত্র একজন। এখন ময়দা বা ওভেন যতই থাকুক, অনেক পাউরুটি কি দ্রুত বানানো সম্ভব? একেবারেই না। কাজটা কত দ্রুত হবে তা নির্ভর করবে ওই একজন মাত্র শেফের ওপর। আর ঠিক এই ব্যাপারটাই হল বটলনেক। বিজ্ঞানের ভাষায় এই বটলনেককেই বলা হয় লিমিটিং ফ্যাক্টর। যখন কোনো জৈবিক প্রক্রিয়া অনেকগুলো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়, তখন যে ফ্যাক্টরটি সবচেয়ে কম পরিমাণে থাকে সেটি পুরো প্রক্রিয়ার গতিটা নির্ধারণ করে দেয়। এটাকে সরাসরি উদ্ভিদের সাথে মিলিয়ে দেখলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব কম থাকে, তাহলে একটা গাছকে প্রখর রোদে রেখে দিলেও সে দ্রুত খাবার বানাতে পারবে না, কারণ তার কাছে ময়দা বা কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি আছে। এখানে ওভেনের তাপ বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ কার্বন ডাইঅক্সাইডই এখন তার লিমিটিং ফ্যাক্টর। সেকশন 5 বৈজ্ঞানিক সারমর্ম। এতক্ষণ যে বেকারির রূপক দিয়ে ব্যাপারটা বুঝলাম, চলুন দেখি বিজ্ঞানের ভাষায় এটার আসল রূপটা কেমন। 1905 সালে বিজ্ঞানী এফ ব্ল্যাকম্যান ঠিক এই কথাটাই তার ল অফ লিমিটিং ফ্যাক্টরস বা সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্রে বলেছিলেন। তার মতে কোনো প্রক্রিয়ার গতি যখন অনেকগুলো আলাদা ফ্যাক্টরের উপর নির্ভর করে, তখন পুরো প্রক্রিয়ার হার আসলে সবচেয়ে ধীরগতির ফ্যাক্টরটির দ্বারাই সীমাবদ্ধ থাকে। আমাদের বেকারির ওই সাধারণ উদাহরণটা যে কতটা পারফেক্ট বিজ্ঞান, সেটা নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে। আজকের এক্সপ্লেনার শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও বদলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে যে উদ্ভিদগুলোর ওপর আমাদের পুরো অস্তিত্ব নির্ভর করছে, তাদের জন্য ভবিষ্যতের প্রধান লিমিটিং ফ্যাক্টর কোনটা হয়ে দাঁড়াবে? একটু ভেবে দেখার মতোই বিষয়, তাই না? আজ এ পর্যন্তই। নতুন কিছু শেখার এই আনন্দ চলতে থাকুক।